এই পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত সেনাবাহিনীকে বাংলাদেশে ঢুকে পড়ার নির্দেশ দিয়েছিল, মানে বাংলাদেশ আক্রমণ করার জন্য, এবং সেটার উপরে ভিত্তি করে ভারতের সেনাবাহিনী বর্ডারিং এলাকায় মুভমেন্ট হচ্ছিল ওই 5ই আগস্টের আগে দিয়ে। এখন আন্তর্জাতিক আইন অনুযায়ী বর্ডার 8 কিলোমিটার মধ্যে কোনো সেনাবাহিনী আসবে না, এই জন্য বিজিবি বিএসএফ আছে। 8 কিলোমিটার সেনাবাহিনী প্রবেশ নিষিদ্ধ। তো যদি 8 কিলোমিটারের মধ্যে আমার দেশের শত্রুপক্ষ যদি সেনাবাহিনী মোতায়েন করে বা ওদিকে মুভমেন্ট করে, তারা অ্যাসেম্বলি করে, তাহলে আমার সেনাপ্রধান কি ওই দেশের সেনাপ্রধান একটা আলোচনা করার অধিকার রাখে না? মূলত আলোচনা ওটা নিয়েই ছিল। কিন্তু এদের পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান তো ওই সেনাপ্রধান কথা বলতেই পারে, মিয়ানমার সেনাপ্রধানের সাথে কথা বলতেই পারে, তো কোনো সমস্যা দেখি না। কিন্তু ওই সময় 5ই আগস্ট হয়েছে এবং জেনারেল ওয়াকারের তখন পরিস্থিতিতে মনে হয়েছে যে তাকে একটা ওই দিকে আপদ বিদায় করতে পারা ভালো, সেই প্রসঙ্গে তখন এটা কথা হয়েছে। কিন্তু এটা যদি পরপরই ঘটনার ওই 5ই আগস্টের পরপরই বলতে এক ধরনের এটা মূল্যায়ন হতো। তো 4-5 মাস পরে বলার কারণেই হচ্ছে যে ওই পার থেকে তো আপনারা জানেন অনবরত এই দেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা করছে। ইট ওয়াজ পার্ট অফ দ্যাট। মূল ঘটনা ছিল সমাবেশ নিয়ে, এবং তখন ওই পরিস্থিতির আলোকে তখন তার সেফ এক্সিট নিয়ে কথা হয়েছে। অভিযোগ আছে যে সেনাবাহিনী তাদেরকে ফ্যাসিবাদের এই মন্ত্রী এমপিদেরকে পালাতে সহায়তা করেছে। তো আসলে এই ব্যাপারটা সেনা যদি সত্য মিথ্যার দিকে আমরা যাচ্ছি না, এই ব্যাপারটা সত্য হয়ে থাকলে সেটা সেনাবাহিনীর ইমেজের জন্য বিষয়টা নেতিবাচক কিনা? প্রথম কথা হলো, যাদেরকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বিচারে দেখা গেছে তারা কি 626 জনের সামিল কিনা, এটা বড় প্রশ্ন। 626 কোনো তালিকা আছে কি? তালিকা নেই। কিন্তু তালিকা বেরিয়েছে, কিন্তু বেরিয়েছে এগুলি, কিন্তু এগুলি অসমর্থিত। এগুলি সব হিয়ারসে, মানে শোনা কথার উপর ভিত্তি করে কোনো মন্তব্য করা যায় না। যারা বাইরে আছে তারা হয়তো 600 জনের বাইরেও থাকতে পারে, 600 জনের ভিতরে থাকতে, আমি জানি না, আমি বলছি আর কি, লজিক্যাল আর্গুমেন্ট করছি। আর ওই সময় এটা খুব ক্রান্তিকালে, এটা একটা খুব জটিল মুহূর্ত ছিল। ওই সময় এটা সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল। আমরা তো সামরিক বাহিনীতে আমাদের প্রশিক্ষণের মাধ্যমে ওই জটিল মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা আমাদের মেন্টাল প্রসেস গড়ে ওঠে। এখন আমি যেটা মনে করি, ওই অবস্থায় দেশে যদি মনে করেন আশ্রয় না দিত, আমি একটা একাডেমিক ডিসকাশন করছি, তাহলে কিন্তু একটা রক্তপাত হয়ে যেত, একটা বিশাল বড় একটা রক্তপাত হয়ে যেত, এবং এগুলি সব বিচার বহির্ভূত হত্যা হতো। তো এখন আমি যদি সেনাপ্রধান হই, আমার কাছে যদি একটা অসহায় মানুষ, সে অপরাধী হোক আর না হোক, সে আশ্রয় চায়, আমি মনে করি আশ্রয় দেওয়া আমার নৈতিক দায়িত্ব। যে কোনো মানুষ এসে রাস্তায়, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার শক্তি আছে, আপনার কাছে একজন একটু সাহায্য চাইছে, এই সাহায্য করার মানে মানবিক কারণে এটা কোনো অন্যায় নয়। এবং ওই সময়টা না করলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে কিন্তু এটা নিয়ে পরে কথা উঠতো যে সেনা বাহিনীর কাছে আশ্রয় চেয়েছিল, সেনাবাহিনীর মানুষগুলোকে আশ্রয় দেয়নি, তার বিচার বহির্ভূতভাবে হত্যা হয়েছে। এটা নিয়ে কিন্তু বিশ্বে বাংলাদেশের একটা ইমেজ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা। ওই সময় আশ্রয় দেওয়াটাকে আমি নেতিবাচকভাবে দেখছি না। এরপরে কিভাবে তারা চলে গেল এটা নিয়ে আমারও প্রশ্ন। এটা নিয়ে অবশ্য আমি জেনারেল ওয়াকারের সাথে কথা বলিনি, বা সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কারোর সাথে কথা বলিনি তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো। তাদেরকে সবচেয়ে ভালো হতো যে আশ্রয় দিয়েই থাকে। আমার তো তখনকার 8 তারিখ সকাল থেকে আমি 7 তারিখ রাত 11:50 আমি মুক্তি পাই, বাসায় পৌঁছে 8 তারিখ সকালে। আমাকে তো ওই যমুনা ব্রিজের কাছে এলেঙ্গার কাছে ছেড়ে দিয়েছিল, রাস্তার পাশে। তো এরপরে তো দীর্ঘদিন পর্যন্ত আমার পুরো ঘটনাগুলো ধোঁয়াশা, আমি ঠিক বলতে পারবো না, আমার এখনো স্মৃতিতে নাই। এর জন্য আমার কি হয়েছে না হচ্ছে, কি বহুত লোক আসে আপনার অমুক দিন দেখা করতে, এগুলো কিছু মনে করতে পারি না। তো যার ফলে ওই সময় অ্যাকচুয়ালি পরিস্থিতি কী ছিল আমি মনে করতে পারি না, যদিও হয়তো টিভিতে দেখেছি বা কাছে শুনেছি। তো এটা ছেড়ে যদি আটক রেখেই থাকে, আমি হলে যে করতাম সেটা হলো যে আমি সরকার হাতে তুলে দিতাম, এখন আপনারা যা করেন করেন। আমার কাছে নিরীহ আমার কাছে মানুষগুলি এসে আশ্রয় চেয়েছিল, আমি আশ্রয় দিয়েছি, এখন আপনাদেরকে আমি হস্তান্তর করছি, আপনারা যা করার করেন। এটা করলে হয়তো ভালো হতো। এখন কি প্রক্রিয়ায় তারা চলে গেছে বা আছে কি আছে না, কেউ বলে কেউ এখনো নাকি ভিতরে আছে। মানে সেই মানুষগুলোকে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের কোনো খবর না পাওয়া যায়নি। আর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর, এটা একটা প্রশ্ন যে একটা মানুষ আমার কাছে সাহায্য চাইলো, তার বিরুদ্ধে কোনো মামলা এই মুহূর্তে নাই, তাহলে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিব কেন? এটা এক প্রশ্ন। না, মামলা তো আছে সবার বিরুদ্ধেই। তো মামলা, এটা তো আমি বলছি 5ই আগস্টের পরবর্তী, এর আগে তো মামলা ছিল না। তো এর পরবর্তীতে এখন মামলা কবে হয়েছে, প্রথম তার আগে ছেড়েছে কিনা, এগুলো তো অনেক কিছু খতিয়ে দেখার ব্যাপার। কারণ মামলা যদি মনে করেন আপনার 25 আগস্ট করে থাকে, 30 আগস্ট করে থাকে, তার আগে যদি ছেড়ে দিয়ে থাকে, যদি আপনার এরকম কারণে মামলা হবে,
মামলা হলে তখন সে মানে অভিযুক্ত হবে, তখন কিন্তু আসামি নয় সে। আপনার বিরুদ্ধে একটা মামলা হয়, আপনি কিন্তু অভিযুক্ত প্রাথমিকভাবে, আপনি আসামি নন। প্রমাণ হলে তারপর আপনি আসামি, ঠিক আছে? তো মামলা হলেই যে একজন অপরাধী হবে তাও কিন্তু, তার হাতে গত সরকার হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে, তাহলে সবাই আসামি হওয়ার কথা। বিএনপি জামাতের অসংখ্য হাজার হাজার লক্ষ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তো মামলা হলেই কিন্তু একজন অভিযুক্ত হয়ে যায় না বা আসামি হয়ে যায় না, আদালত প্রমাণিত হওয়ার পরে সে অভিযুক্ত হয়। তো সেই হিসাবে মামলা আদৌ হয়েছিল কিনা তাদের ছাড়ার পূর্বে আমার জানা নেই। আর মামলা হয়ে থাকলেই কিন্তু একজন প্রমাণিত আসামি নয়। স্যার, শেখ হাসিনার কথাই যদি আমরা দেখি যে 2000 মানুষের শাহাদাত বরণ 5 তারিখ, হ্যাঁ, সে নিয়ে হুকুমার আসামি, সবগুলোর জন্য হুকুমার আসামি, তাদের দায় বর্তাবে। হ্যাঁ, পালাতে বলতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি সেনাপ্রধান হলে ওই অবস্থায় কি করতেন? মনে করেন আপনি সেনাপ্রধান, আপনি এখানে স্পটে আছেন, আপনার সেনাবাহিনী আছে, আপনার সেনাবাহিনীকে আপনি প্রধানমন্ত্রী হুকুম অমান্য করে আপনি গুলি করার আদেশ দেন নাই। এখন এই প্রধানমন্ত্রী নিয়ে আপনি কি করতেন? আপনি মনে করেন ক্যান্টনমেন্টে তাকে সুরক্ষা দেয়া যেত কিনা, ক্যান্টনমেন্টে নিয়ে তাকে মানে ওইরকম একটা হিট অফ দ্য মোমেন্ট, ওইরকম একটা জটিল মুহূর্তে কিন্তু একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। যে কোনো ব্যক্তি জীবন মৃত্যু সন্ধিক্ষণ তখন মনে করেন আমি কারোর জন্য অপারেশন করেছি, আমি যাচ্ছি পাহাড়ে, হঠাৎ করে বাম দিক থেকে গুলি আসলো, এই মুহূর্তে আমার কোন কাজটা সঠিক হবে, এই মুহূর্তে কিন্তু আমার জীবন মৃত্যুর সময়, আমার আশেপাশে বুলেট যাচ্ছে, আমি দেখতেছি আগুনের ফুলকে যাচ্ছে, ওই সময় ওই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া খুব জটিল ব্যাপার, খুব কঠিন ব্যাপার, সহজ নয়। তো উনি ওই মুহূর্তে ওটাকে সবচেয়ে ভালো মনে করেছেন, এবং আমি যদি আমাকে বলেন আমি সিদ্ধান্ত না হলে সেটাই করতাম। কারণ ক্যান্টনমেন্টে রাখা মানে আমার আরেকটা লায়াবিলিটি আমার কাছে রাখা। সি ওয়াজ এ লায়াবিলিটি এট দ্যাট টাইম। সে কিন্তু আর তখন দেশের জন্য লায়াবিলিটি ছাড়া আর কিছু না। বাচ্চা কাছে যখন সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়ালো, প্রধানমন্ত্রীর বিপক্ষে দাঁড়ালো, ওই মুহূর্তে কিন্তু সি বিকেম লায়াবিলিটি। ক্যান্টনমেন্টে থাকলে কিন্তু এটা নিয়ে তারপর কী হতো, আমি কেন লায়াবিলিটি নিব? এবং যদি সেনাবাহিনী ওই দিন যেতে না দিত, আমি অনেকের সাথে কথা বলেছি, যেমন ওয়াকারের সাথে কথা বলেছি, কি হতো, জনগণ ভিতরে ঢুকে যেত। জনগণ যতটা ক্ষিপ্ত ছিল, জনগণ কিন্তু ক্যান্টনমেন্টেও ঢুকে যেত। 90 যে অভ্যুত্থান হয়েছে এরশাদ বিরোধী, ওটাতে আপনি জানেন না? হ্যাঁ, আপনি জানেন না, আমি তো জানি। তো ওটাতে কিন্তু জনগণ এমন অবস্থা হয়েছিল, ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে যাওয়ার মতো অবস্থা ছিল, আশঙ্কা ছিল আর কি। যদিও ক্যান্টনমেন্টের কাছাকাছি কিন্তু যায়নি, পরিস্থিতি তো বিস্ফোরণমুখ ছিল যে হয়তো পরিস্থিতি যদি সেনাবাহিনী জেনারেল এরশাদের ব্যাকিং করতো, জেনারেল নুরুদ্দিন তখন সেনাপ্রধান, উনি যদি জেনারেল নুরুদ্দিনকে সাপোর্ট দিতেন, জেনারেল এরশাদকে সাপোর্ট দিতেন, তাহলে আশঙ্কা ছিল যে হয়তো জনগণ ক্যান্টনমেন্টের ভিতরে চলে যাবে। তো যদি এই ফ্যাসিবাদ প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে যদি আশ্রয় দিত, তাহলে এটাও এই আশঙ্কাটা উড়িয়ে দিয়ে যেত না যে ক্যান্টনমেন্টের ভিতরে চড়া হয়ে যেত। এবং ভারতীয় সেনাপ্রধান বলছিলেন যে ওই মুহূর্তে বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে তার মানে শেখ হাসিনাকে নেওয়ার ওই সময়টা রেগুলার যোগাযোগ হয়েছে। এটার আমি উত্তর দিচ্ছি, এটা আপনার আগেটা শেষ করে নিই। তো সেটা হলো যে আপনার ওই মুহূর্তে তখন যত অপশন ছিল, কী কী অপশন ছিল আগে দেখেন। একটা হলো যে তাকে সমর্থন করা এবং জনগণ গুলি চালানো, ঠিক আছে। আর হলো তাকে সমর্থন না করে জনগণের পক্ষে থাকা, এই দুটো ছাড়া তৃতীয় কোনো বিকল্প ছিল না। আচ্ছা, এখন উনি যেটা বেছে নিয়েছেন সেটা হলো জনগণের পক্ষে থেকেছেন। মানে এই অবস্থায় প্রধানমন্ত্রীকে কী করণীয়? একটা হলো ওখানে গ্রেপ্তার করে সেনাপ্রধান নিবাসে আশ্রয় দেওয়া, আরেকটা ছিল তাকে অন্য কোথাও সরিয়ে দেওয়া। এছাড়া আর কোনো পন্থা আছে? আর কোনো উপায় ছিল না। কারণ সেনানিবাসে নিয়ে যাওয়াটা যে সেফ ছিল এটা আপনি কীভাবে নিশ্চিত হবেন? তাকে নিয়ে গেলাম আমি, লাখো জনতা তখন রাস্তায়, সবাই যে ক্যান্টনমেন্টে তার উপরে এত ক্ষিপ্ত যে গিয়ে কিছু একটা করবে না, তখন তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তো তার চেয়ে এটাই আমি মনে করি লেসার ইভিল যেটাকে বলে ইংরেজিতে, দুইটাই মন্দ, কিন্তু এটা কম ক্ষতিকর। দিস ইজ লেসার ইভিল। আর ওদিন যদি তাকে সেনানিবাসেও না নিয়ে যেত বা পালাতেও না দিত, জনগণ ভিতরে ঢুকে শুধু ম্যাসাকার মানে কি, তাকে শুধু মেরে ফেলতো না, মানে আমি অনেকের সাথে কথা বলেছি যে তার অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে নিয়ে ফেলত, তার নিশ্চিহ্ন, তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যেত না। এখন আপনি চিন্তা করেন যদি পরিস্থিতি ওরকম হয়, সারা বিশ্বে বাংলাদেশ কি একটা ইমেজ হতো? একটা সরকার প্রধান, একটা মহিলা
সরকার প্রধান, এই জাতির মহিলাদের প্রতি কোনো সম্মান নেই, আমাদের সারা কিয়ামত পর্যন্ত কিন্তু বাংলাদেশের এই দুর্নামটা থেকে যেত। তো ওই অপশনটা আউট অফ দ্য ওয়ে। বাকি দুইটা অপশনের মধ্যে ক্যান্টনমেন্ট রাষ্ট্র দেওয়ার চেয়ে আমি মনে করি এটাই ভালো হয়েছে। আমি হয়তো ওই মুহূর্তে সেনাপ্রধান থাকলে আমি এই সিদ্ধান্ত নিতাম যে আমার আপদ চলে যাক, আমি ভাবছি আচ্ছা আচ্ছা আপদ কেন আমি সামনে সাথে রাখবো, আমার মাথা ব্যথাটা কেন আমি জিয়ে রাখবো। জি জি জি। আচ্ছা, এখন আপনি যেটা পরবর্তী প্রশ্ন করলেন সেটা হলো ভারতীয় সেনাপ্রধান হ্যাঁ, বাংলাদেশের। যোগাযোগ আচ্ছা, বাংলাদেশের সঙ্গে। এটা প্রেক্ষাপট কিন্তু মানুষ জানে না। এটা কবে ভারতীয় সেনাপ্রধান বলেছে আমাকে বলেন তো, এই কথাটা কবে বলেছে? এই কথাটা বলেছে স্যার ডিসেম্বরে অথবা জানুয়ারিতে, হ্যাঁ ডিসেম্বর অথবা হঠাৎ করে উনি ওই ঘটনার 4 মাস 5 মাস পর কেন এই কথাটা বলবেন? কোনো মূল্যায়ন করেছেন, চিন্তা করেছেন? আমাদের সেনাপ্রধানকে তো আসলে তার বক্তব্য দিয়ে আমরা মূল্যায়ন করব না। কিন্তু মানুষ এটাকে নিয়েছে এইভাবে যে জেনারেল ওয়াকারের সাথে যোগাযোগ ছিল, উনি হ্যাঁ, তার হ্যাঁ, ভালো কিন্তু সম্পর্ক আছে। 4-5 মাস পরে কেন বললো এটা নিয়ে কেউ কোনো চিন্তা করেছে? আমরা কোনো চিন্তা করি না, আমরা কিন্তু আমরা শুধু হুজুগ দিয়ে চিন্তা করি, হুজুগ দিয়ে আমরা আচ্ছা, কি আমাদের যাবে সেনাবাহিনীকে বিতর্কিত করা বা একটু Exactly. অনাস্থা সৃষ্টি করার কোনো প্রয়াস কি? Exactly. এই প্রশ্নটা আমার ভারত আসে। ভারত জানে বাংলাদেশ তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী। জি তাদের এই দেশে আধিপত্য বিশ্বের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সেনাবাহিনী। 75 সালে তারা দেখেছে। তারপর 7ই নভেম্বর পাল্টা একটা অভ্যুত্থান করেছে ভারতপন্থীদেরকে দিয়ে। জি আবার 7ই নভেম্বরে ওটা পাল্টা অভ্যুত্থান হয়েছে, তারা দেখেছে। জি তো এই দেশে তাদের আধিপত্য বিস্তারে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সামরিক বাহিনী। আচ্ছা এবং এই জন্যই 2009 আওয়ামী লীগ ক্ষমতা আসার পর প্রথমে বিডিআর 57 জন অফিসার হত্যা করে সেনাবাহিনী মেরুদণ্ড দুর্বল করেছে। জি জি জি। তারপরে সেনাবাহিনীকে, এবং সেটা ভারতের প্রত্যক্ষ সহায়তায় বলে আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো সন্দেহ নেই। জি তো এই অবস্থায় সেনাবাহিনীকে যদি জনগণের মুখোমুখি করে দিতে পারে তাহলে এইটা পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে, ফায়দা তারা লুটবে। তারা সারা জীবন এটাই করে এসছে, সেই শতাব্দীর প্রসাদে তারা এটাই করে এসছে। ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশরা করেছে, তারাও সেটাই করেছে আমাদের এখানে। সাধারণত তারা পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, বাংলাদেশি বাঙালি এভাবে ডিভাইড করে রেখেছে। তো মূল ঘটনা হলো, আপনারা নিশ্চয়ই মিডিয়াতে দেখেছেন যে এই পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত সেনাবাহিনীকে বাংলাদেশ ঢুকে পড়ার নির্দেশ দিয়েছিল। জি জি মানে ঢাকা অ্যাটাক করতে বলেছে। জি হ্যাঁ, মানে বাংলাদেশ আক্রমণ করার জন্য জি বলেছে। জি জি এবং সেটার উপরে ভিত্তি করে ভারতের সেনাবাহিনী বর্ডারিং এলাকায় মুভমেন্ট হচ্ছিল ওই 5ই আগস্টের আগে দিয়ে, হুম, 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 ঠিক আছে? হুম। এখন আন্তর্জাতিক আইন অনুযায়ী বর্ডার 8 কিলোমিটার মধ্যে কোনো সেনাবাহিনী আসবে না, এই জন্য বিজিবি বিএসএফ আছে। জি 8 কিলোমিটার সেনাবাহিনী প্রবেশ নিষিদ্ধ। তো যদি 8 কিলোমিটারের মধ্যে আমার দেশের শত্রুপক্ষ যদি সেনাবাহিনী মোতায়েন করে বা ওদিকে মুভমেন্ট করে, তারা অ্যাসেম্বলি করে, তাহলে আমার সেনাপ্রধান কি ওই দেশের সেনাপ্রধান সাথে একটু আলোচনা করার অধিকার রাখে না? মূলত আলোচনা ওটা নিয়েই ছিল কিন্তু, যে ওইখানে তাদের গোয়েন্দা রিপোর্ট ছিল আমাদের সেনাবাহিনী যে ওই এলাকায় বিভিন্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনী চলাচল করছে, এই যেটা আপনার সিকিউরিটি জোন বলে, এই সিকিউরিটি জোন। এটার পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান তো ওই সেনাপ্রধানের কথা বলতেই পারে, মিয়ানমার সেনাপ্রধানের সাথে কথা বলতেই পারে, তো কোনো সমস্যা দেখি না। কিন্তু ওই সময় 5ই আগস্ট হয়েছে এবং জেনারেল ওয়াকারের তখন পরিস্থিতিতে মনে হয়েছে যে তাকে একটা ওই দিকে আপদ বিদায় করতে পারা ভালো, সেই প্রসঙ্গে তখন এটা কথা হয়েছে। কিন্তু এটা যদি পরপরই ঘটনার ওই 5ই আগস্টের পরপরই বলতে এক ধরনের এটার মূল্যায়ন হতো। তো 4-5 মাস পরে বলার কারণেই হচ্ছে যে ওই পার থেকে তো আপনারা জানেন অনবরত এই দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে। ইট ওয়াজ পার্ট অফ দ্যাট। কথা মূল ঘটনা ছিল সমাবেশ নিয়ে, এবং তখন ওই পরিস্থিতির আলোকে তখন তার সেফ এক্সিট নিয়ে কথা হয়েছে।